আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব সাহস বেড়েছে তাই না? কথা বলিস না, ইগনোরের দুঃসাহস হলো কিভাবে? আর এখন বলছিস কথা বলবো না? হাউ ডেয়ার ইউ! দেখুন, ছাড়ুন আমাকে, কেউ এসে যাবে। আসুক বউ আমার, ধরেছি আমি, যা দেখার আমি দেখছি। কে আসলো না আসলো হু কেয়ার্স? কেউ আসলে বলো, দিব, বিয়ে করেছি ব্যাস। আমি এত কিছু তোয়াক্কা করি না। ইউ নো ভেরি ওয়েল মিসেস বিহান, আমার কথা সোজা উত্তর না দিলে এই টাওয়েল খুলে এখানে দাঁড় করিয়ে প্রশ্ন করব। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানি এই রাক্ষসের পক্ষে সবই সম্ভব। যেভাবে রেগে আছেন সবই পারবেন, কী বা করবো এখন? রাগে ওনার চোখ মুখ ছুটে যাচ্ছে, আর দাঁতে দাঁত চেপে প্রশ্ন করেই যাচ্ছেন। তোর জন্য রাতে ঘুম হয়নি আমার। কথা বলিস না, কোনো কাজে মন বসেনি আমার। জীবনে এত অশান্তি লাগেনি আমার। কোথায় কার চিঠি তার ঠিক নেই, তার জন্য আমাকে ইগনোর করছিস কেন? আর চিঠি ফুপির হাতে কিভাবে গেল? চুপ থাকলে কিন্তু তোর খবর আছে দিয়া। উনি যেভাবে রেগে রেগে প্রশ্ন করছেন, এক্ষুনি বাড়ির মানুষ এক জায়গায় হয়ে যাবে। কি করি, কিভাবে সামলাবো ওনাকে? কিছু ভেবে না পেয়ে হুট করে এক দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। উনি যে লম্বা, আমি তো এমনিতে ওনাকে নাগাল পাবো না। ওনার ধবধবে ফর্সা পায়ের উপর আমার ভেজা পা উঠিয়ে ওনাকে ভর দিয়ে দাঁড়ালাম। ওনার গলা জড়িয়ে ধরে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিলাম, যাতে ওনার কথা বলা অফ হয়ে যায়। দুই গালে দুইটা চুমু দিয়ে ওনাকে আকস্মিক দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। উনি ভাবতেই পারেনি আমি এমন কিছু করব। উনি মনে হয় বাক শক্তি হারালেন নিমেষেই। ভয়ানক সেই রাগ চোখ থেকে উধাও। ছেলেটা কেমন জানি অন্য জগতে চলে গিয়েছে। আহ্লাদি কণ্ঠে বললাম, সবসময় এত বকেন কেন আপনি? আমি যে একটা বাচ্চা মেয়ে, জানেন না? এত বকলে ভয় লাগে আমার। আই লাভ ইউ রাক্ষস একটা। উনি মিনিট খানিক চোখ অফ করে কিছু একটা উপলব্ধি করলেন। ওনার বুকে কান পেতে আরও একটু জড়সড়ভাবে জড়িয়ে ধরলাম। কেমন জানি ভালো লাগছে। ভেতরে ভেতরে এক আলতো পরশের সুন্দর অনুভূতি খেলা করছে। উনি ঘাড়ে একটা চুমু দিয়ে বললেন, আমাকে ভালোই ভালোই ঠান্ডা করতে শিখেছো তুমি। ইচ্ছা করেও আর রাগ দেখাতে পারছি না আমি। এই পিচ্চি আমার এত সর্বনাশ করেছে, ভাবা যায়? পিচ্চিকে তো শাস্তি দিতেই হচ্ছে। এবার অভিমান নিয়ে বললাম, আপনি স্পর্শ করবেন না আমাকে। যান, ওই যে সাঞ্চি চিঠি লিখেছে প্রিয় ওকে গিয়ে প্রশ্ন করেন। আমার কাছে কি? হাত ধরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজেও বিছানায় আমার উপর ঝুঁকে গিয়ে বললেন, তোর কাছে কি জানতে চাস? ওয়েট। বলেই টাওয়েল খোলার চেষ্টা করছেন, আর আমি হাত দিয়ে মুঠো করে ধরে রেখেছি। দরজার দিকে তাকিয়ে দেখি দরজার লক। ও মাই গড, এখন কি করি? এইভাবে ওনার দখলে চলে গেলাম আমি। গলার নিচে হাত দিয়ে স্লাইড করতে করতে বললেন, প্রচণ্ড রেগেছিলাম তোমার প্রতি। আজ ইচ্ছা ছিল তুলে আছাড় দিব। পুপি চিঠি ভালোভাবে পড়লে বুঝে যেত তার মেয়ের জামাই আমি। বুঝলেও সমস্যা না, আমি এগুলো ভয় পাচ্ছি না। কিন্তু আমাদের প্রেমপত্র বারবার অন্যের হাতে কিভাবে চাই? আজ এমন অবস্থা করব না, মনে থাকলে আর জীবনে এমন ভুল হবে না। ওনার এমন আদরের স্পর্শতে নিমেষেই নিজের ভেতরে অনেক চেঞ্জ হয়ে গেল আমার। একভাবে তাকিয়ে আছেন আমার দিকে। চোখ ইশারা করে প্রশ্ন করলাম, কি দেখছেন ওভাবে? আমার লজ্জা লাগছে, ছাড়ুন। এই ভেজা তোমাকে দেখছি, ভেজা পরি, ভেজা বউ। ওয়েট, তোমার সাথে এখন রোমান্সের মুহূর্তটা আরও একটু সুন্দর করে তুলি। তুমি এখন যেভাবে আছো, বিলিভ মি, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাবা। মনে হচ্ছে মাত্র বৃষ্টি থেকে ভিজে এসছো। বলেই ফোনে গান চালিয়ে দিলেন। গানের সাথে কোথায় হারিয়ে গেলাম দুজনে জানি না। উনি হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বললেন, এই পিচ্চি, হাতে রোজ আদর দিব, অজস্র চুম্বনে ভরিয়ে দিব রোজ। তোমার রেশমি চুরি পরা হাতের রিনিঝিনি আওয়াজে পাগল হয়ে যাব। রোজ আঙুলের ভাঁজে আঙুল রেখে এক সমুদ্র ভালোবাসার স্বপ্নে ডুব দিব। বলেই কপালে চুমু দিলেন। কপাল থেকে নাক, নাক থেকে ঠোঁট, অতপর গলাতে এসে ঠোঁট ডুবিয়ে পাগলামি করছেন। মারাত্মক লজ্জায় ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে গেলাম। ইস, কি লজ্জা যে বিশ্রীভাবে আজ ওনার সামনে আমি। আর যা সব হলো, বিহান ভাই উঠে এসে গলার ওপর দিয়ে লাল গাউন ঢুকিয়ে দিলেন। গাউনে পা পর্যন্ত ঠেকে গেল। টাওয়েলটা আমার মাথায় সুন্দরভাবে পেঁচিয়ে দিয়ে বললেন,
আর কিছু পরার থাকলে পরে নে। আলনা থেকে একটা জিন্স নিয়ে গাউনের নিচে পরে নিলাম। ওয়াশরুমে গিয়ে ধ্যাত, ওনার দিকে তাকাতেই পারছি না। কী সব হলো আজ? এমন সময় বাইরে থেকে দরজা খোলার আওয়াজে চমকে উঠলাম আমি। বিহান ভাই দেখছি চিল মুডেই আছেন। রুমের মধ্যে বিহান ভাইয়ের রিয়া প্রবেশ করলো। ওদের দেখে কি বেশি লজ্জা পেয়ে গেলাম। ছি, কি ভাবলো ওরা আমাকে নিয়ে? আর রিয়া, ওকেই বা কি বলবো? বিহান ভাই আমার দিকে তাকিয়ে বলেন, চিন্তার কিছু নেই, বাসায় কেউ নেই। রিয়া আর বিভোরকে বাইরে সিকিউরিটি হিসেবে রেখেছিলাম, কেউ আসলে যাতে সতর্ক করতে পারে। তোর বাবা কুষ্টিয়া যাচ্ছে, ফুপি আর রিয়ার আম্মু তোর বাবাকে এগিয়ে দিতে গিয়েছে। তুই ওয়াশরুমে ছিলি, তখন আমরা সবাই খেয়ে নিয়েছি। রিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়েই যাচ্ছে। যা বোঝার রিয়া তো সেটা বুঝেই গিয়েছে। আমাদের মাঝে যে কিছু আছে সেটা বুঝতে আর বাকি নেই ওনার। বিভোর ভাই বললেন, রিয়া, তুই বিহানের সাথে রাগ করেছিস দেখে ও বাড়িতে নিজের ফেভারিট মগটা ভেঙে ফেলেছে। রাগ তো করবই বিভোর ভাই, ওনার নামে চিঠি আসে কি জন্য? আমার সামনে ওই মেয়েকে উনি বকাঝকা না দিলে আমি বুঝবো ওনারও ইচ্ছে আছে। তাই আর ওনার সাথে কোনো কথা নেই আমার। বিহান ভাই বিভোর ভাইকে বললেন, ওই নাম্বারে কল দিয়ে বল আগামীকাল আমরা মিট করতে চাই। দেখা যাক মেয়েটা কি বলতে চাই। আমিও মনে মনে এটাই চাইছিলাম, বিহান ভাই ওনাকে বকা দিয়ে দিক। এটা হলেই শান্তি আমার। আম্মুকে বিহান ভাই আর বিভোর ভাই ভালোভাবে বুঝিয়ে বললে আম্মু শান্ত হলো। পরের দিন সকাল 10টা। মনে মনে যা খুশি আমি তা বলার বাইরে। বিহান ভাই মেয়েটাকে মারাত্মক বকা দিবেন ভাবতেই ভালো লাগছে। এরই মাঝে হুট করে ওনার মেজাজ ভীষণ খারাপ। উনি ভিডিও কলে মেডিকেলের এক স্যারের সাথে কথা বলছিলেন, তখনই নাকি ভয়ানক এক কাণ্ড ঘটেছে। সকাল 10টা বাজে। সূর্য মামা তার পূর্ণ উত্তাপ ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে। ক্রমশ প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। আরও 1 ঘন্টা আগে গোসল করে চুল ফ্যানের নিচে দিয়ে শুয়ে আছি। চুলের পানি ছড়লে চুল বেঁধে রেডি হয়ে নিলাম। এই গরমে কি পোশাক পরবো সেটা ভেবে দিশেহারা। আবার খারাপ পোশাক পরেও যাওয়া যাবে না। কাল সারা রাত উত্তেজনাতে ঘুম হয়নি। আমার রাগ হয় ভয়ানক রাগ, যখন দেখি কোনো সুন্দর মেয়ে বা ভালো হাইটের মেয়ে বিহান ভাইয়ের সাথে ভাব করার চেষ্টা করছে। এমনিতেই মাত্র 5 ফিট 2 হাইট আমার, সাদা ফকফকে চেহারা না, যার ফলে অতিরিক্ত মেকআপ করলে আরও বাজে দেখায় আমাকে। মেকআপ করলে বাজে দেখায় এটা আমি বা মেকআপ কারোর দোষ না। আসলে আমি মেকআপ করতেই পারি না। ঠিকঠাক মেকআপ পারলে আমাকেও গর্জিয়াস লাগতো শিওর। ন্যাচারাল লুকে না থাকলে আসলেই পেতনি লাগে আমাকে। এই পেতনিকে যে অত সুন্দর হ্যান্ডসাম ছেলে গ্রহণ করেছে সেটাই ভাগ্যের ব্যাপার। কাজিনদের মাঝে সব থেকে পিচ্ছি আর নাদুস নুদুস আমি। বুঝি না এই পেতনি মেয়েকে কিউট ওভারলোড উপাধি কিভাবে দেয় ছেলেরা। আসলেই কি তারা আমাকে পাম দেয় বুঝি না। ইদানিং বেশিরভাগ সময় আমার ডিপ্রেশনেই কাটছে। তার একটাই কারণ, সুন্দর কোনো মেয়ে বিহান ভাইয়ের আশেপাশে দেখলেই জেলাসি হয় আমার। বাই এনি চান্স যদি ওনার মন অন্যদিকে ঘুরে যায়, মনে মনে আফসোস করি, হে আল্লাহ, সবাইকে তুমি এত পারফেক্ট হাইট, এত সুন্দরী বানিয়েছো। ওদের অত সুন্দর না দিয়ে আমাকেও একটু দিতে। আমাকে যদি অনেক সুন্দরী বানাতে তাহলে আজ এত ডিপ্রেশনে ভোগা লাগতো না আমার। সারাক্ষণ নিজেই নিজের সাথে কথা বলে চলেছি। যাক বাবা, বিহান ভাই মেয়েটাকে বকে দিলে বুঝে যাবে আর চান্স পাওয়া যাবে না। আহা শান্তি, শুধু ওই শান্তি। রেয়াও রেডি হয়ে গিয়েছে। আমরা 4 জন সুলতানের বাড়ি যাব। শান্তি নামের মেয়েটা ওখানেই আসবে। আমরা 2 জন রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছি, অথচ বিহান ভাই আর বিভোর ভাইয়ের খোঁজ নেই। শুনেছি ওনার নাকি ভীষণ রাগ হয়েছে, কিন্তু কী নিয়ে সেটা জানি না। কিছুক্ষণ অপেক্ষার পর দেখি রাগী মশাই হাজির। মুখে কোনো কথা নেই, প্যাঁচার মতো করে আছে। আমি ইচ্ছে করেই বললাম, কি ব্যাপার বিহান ভাই, হবু প্রেমিকার সাথে ব্রেকআপ করতে যাচ্ছেন বলে মুড অফ? কথাটা শুনেই উনি রাগী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বাজে কথা বললে একটা থাপ্পড় মারবো। মেজাজ অনেক খারাপ আজ। আমার বয়সে এত রাগ হয়নি আমার। রিয়া বলল, কেন বিহান ভাই, আপনি এত রাগ করেছেন? আর বলো না রিয়া, আমার এইটুকু বয়সে এত লজ্জা আমি পাইনি। সিরিয়াসলি এত লজ্জা পেয়েছি, আমার মান সম্মান যা ছিল সব শেষ। আমার ইজ্জত মানের কিছু অবশিষ্ট নেই। আমার সাথে এটা হওয়ার ছিল। এত সচেতন থাকার পরেও যে লজ্জাটা পেয়েছি বলার মতো নয়। রিয়া আবার বলল, কেন বিহান ভাই, কিছু হয়েছে?
কিছু হয়েছে বললে ভুল, যা হয়েছে সেটা ভুলতে পারছি না। আজ আমার মেডিকেল কলেজের স্যার ভিডিও কল দিছিলেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। মেডিকেলের টিচারদের সাথে কথা বলতে গেলেও ভেবেচিন্তে বলতে হয়, অত্যন্ত ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলতে হয়। স্যার আমাকে আগে বলে নিয়েছিলেন কোলাহলহীন একটা পরিবেশে গিয়ে যেন ওনাকে কল করি। স্যার কল দিছেন, আমি রুমের মাঝে গিয়ে কল রিসিভ করে কথা বলছি। পাশের বাসায় গিয়ে বক্সের মাইক আমাদের বাসার দিকে দিয়েছে। এত জোরে পানি পানি সং প্লে করেছে, মানে কি বলবো, মেজাজটা এত খারাপ হচ্ছিল। এমনিতেই স্যার আগেই বলে রেখেছিলেন যেন কোলাহলপূর্ণ পরিবেশে গিয়ে কল দেয়। বক্স বাজাতে মিউট করে বাড়ির পেছনে নদীর পাড়ে গিয়ে কল করেছি। স্যার আমাকে বলছেন, কি প্রবলেম বিহান, এইভাবে ছোটাছুটি করছো কেন? তাছাড়া তুমি গাছের নিচে কেন? আর এসব গানের সাউন্ড আসছে কেন? স্যারকে বললাম, স্যার আমি তো বাড়িতে এসছি, পাশে একটা কাজিনের বিয়ে, তাই সাউন্ড আসছে। তাছাড়া নেটওয়ার্ক পাচ্ছে না স্যার রুমে, তাই গাছের নিচে এসছি। স্যার খানিকটা বিরক্ত হয়ে বললেন, ওকে আলোচনায় আসি। এমন সময় পাশ দিয়ে পাশের বাসার দুজন যাচ্ছিলেন, হঠাৎ তাদের মাঝে ঝগড়া লেগেছে। আমার কাছাকাছি এসে এমন গালিগালাজ শুরু করেছে বলার বাইরে। এর বাচ্চা, তার বাচ্চা, আরও যত বাজে লেভেলের গালি আছে সব শুরু করেছে। স্যার দেখে একদম চুপ হয়ে গিয়েছেন। স্যারের জীবনে হয়তো এমন গালি শোনেননি। আমি কি করব মাথায় ঢুকছিল না। ফোন নিয়ে শরীরে যত বলছিল তাই নিয়ে দৌড় মেরেছি। এক দৌড়ে অনেক দূরে চলে গিয়েছি যাতে গালিগুলা আর স্যার শুনতে না পান। অনেকখানি দূরে গিয়ে হাঁপাচ্ছি। তাকিয়ে দেখি স্যার কপালের চামড়া ভাঁজ করে বসে আছেন। আমাকে বলছেন, কি পাশে কারা, তোমার নরেনের ফ্রেন্ড নাকি? মানে লজ্জায় আমি মরে যাচ্ছিলাম। স্যারকে বললাম, সরি স্যার, প্লিজ সরি। সারেন তারা ঝগড়া লাগিয়ে এগুলো শুরু করেছে, আমাকে মাফ করে দিন। স্যার বললেন, নো প্রবলেম, চিল। দৌড় দিয়ে ক্লান্ত তুমি, এখন বাসায় যাও, পরে কথা হবে। বুঝতে পারছো রিয়া কি বিশ্রী কাহিনী হয়েছে? বিহান ভাইয়ের দৌড় দেওয়ার কথা শুনে আমার হাসি থামছেই না। আমি হেসে কড়াকড়ি খাচ্ছি। আমার জীবনে এর থেকে মজার ঘটনা আর একটাও শুনিনি। রিয়া বলল, হায় রে কপাল, তারা আর গালি দেওয়ার সময় পেল না। বিভোর ভাই বললেন, বিহান, তোর সাথে এটাও হতে পারে, ভাবা যায়? স্যার না জানি কত কি ভেবেছে দেখ। শুধু কি ভেবেছে অন্য টিচারদেরও বলবে? মানে ইজ্জতের কিছু বাকি নেই আমার। অটো করে সুলতানের বাড়ি পৌঁছে গেলাম। বিভোর ভাই বাদাম কিনেছেন, বসে বসে খাচ্ছি। বিহান ভাই বলছে, বিভোর কল দে তো, কত লেট হবে সে মেয়ের আসতে, তার জন্য ঝামেলা একটা রেখে একটা যাচ্ছেই না। বিভোর ভাই বললেন, এই তো চলে এসছে, 5 মিনিট লাগবে। 5 মিনিট অপেক্ষার পর দেখি সেই মেয়ের প্রবেশ হলো। আরে এইটা তো পিকনিকের সেই মেয়েটা, সাইমনের সাথে এসেছিল। মেয়েটা মৃদু হাসি দিতে দিতে প্রবেশ করলো। মেয়েটা এসেই হাই হ্যালো করলো। মেয়েটার দিকে তাকিয়ে কোমরে 2 হাত বেঁধে বললাম, আপনার হাই হ্যালো দেখার সময় নেই আমার। আগে বলুন কোন সাহসে অন্যের জামাইকে চিঠি পাঠান? আপনার নামে মামলা দিব। মেয়েটি হেসে উত্তর দিল, উনি অন্যর জামাই না, এটা জানি আমি। ওনাকে জামাই বানাবো বলে চিঠি দিয়েছি। লজ্জা করে না পরকিয়া করতে? আমি আপনার নামে ডিপ্রেশনের মামলা দিব। দেখতে তো খারাপ না, তাহলে জামাই কেন? আমি কিন্তু ছাড়বো না আপনাকে। বুঝলাম না দিয়া, আপনার সমস্যা কোথায়? সমস্যা মাই ফুট। উনি আমার এটা বুঝতে পারছেন না? আপনার জামাই তো বিহান ভাইয়া, বাট আমার হবু জামাই তো উনি, বিভোর। আমি ওনাকে ভালোবাসি। বিহান ভাই কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এই আপু নেক্সট চিঠিতে কোথাও এসব বিটি লিখবেন না, পুরা নাম লিখবেন। আপনি জানেন কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে? বউ কথা বলা অফ করেছে। বিভোর ভাইয়ের দিকে আমি আর রিয়া অবাক করা নয়নে তাকিয়ে রইলাম। রিয়ার মুখের যা অবস্থা দেখার মতো না। যে চিঠি নিয়ে এত বড় একটা ইতিহাস হয়ে গেল, সেই চিঠি আসলে বিহান ভাই নয়, বিভোর ভাইয়ের ছিল। বিভোর ভাইয়ের মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, কারণ বিভোর ভাইও শতভাগ নিশ্চিত ছিলেন যে ওই চিঠিটা বিহান ভাইয়েরই হবে। বিভোর ভাই একবার সাঞ্চি আর একবার রিয়ার মুখের দিকে তাকাচ্ছেন। কি একটা অবস্থা ওনার! এমনিতেই রিয়ার মনে অনেক সন্দেহ বিভোর ভাইকে নিয়ে, তার উপর এমন একটা বাঁশ খেয়ে গেল। রিয়া অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বলল, আরে বিহান ভাই, আপনার চিঠি, আপনি তাহলে ঠিকানা দিয়েছিলেন ওনাকে। সাঞ্চি আপু, উনি পিওর সিঙ্গেল, আপনার সাথে মারাত্মক মানাবে, কিন্তু আপনারা কথা বলুন, আমরা আসি।
সাঞ্চি মেয়েটা লাজুক একটা হাসি দিল রিয়ার কথা শুনে। বিভোর ভাই দুঃখী দুঃখী মুখ নিয়ে বললেন, এই চিঠি আমার না, কিছুতেই না, এটা বিহানেরই। দিয়ার ভয়ে বিহান আমার নামে ফাঁসাচ্ছে। বিহান নিজে বাঁচতে চক্রান্ত করে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ব্যাপারটা। আমার সংসার ভাঙলে বিহানের সংসারও টিকবে না বলে দিলাম। এই চিঠি তো বিহানের। মেয়েরা বিহানের জন্য পাগল। আপনি তো বিহানকে লাইক করেন, তাই না খালা? খালা? হোয়াট? কাকে খালা বলছো? খালা কথাটা শুনে সানজি মনে হয় মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। আপনাকে বলছি, আপনি আমার খালা, আপনার মায়ের বোন। আমি আপনার ভাগ্নে। মা খালা সবই সমান আমার কাছে। খালা, আপনি আমাকে ফাঁসাবেন না প্লিজ। বিভোর ভাই সাঞ্চির দিকে তাকিয়ে বললেন, এই যে আপু, বিভোর না আপনাকে বলেছিল ওর নামে একটা চিঠি লিখতে বলেছিল, তাই না? আপনার সাথে বিভোরেরই কথা হয়েছিল। সাঞ্চি মেয়েটা বলে উঠল, বিহানকে ভালোবাসার প্রশ্নই আসে না, বিকজ সে বিবাহিত। আমার চরিত্র এতটাও খারাপ নয় যে একটা বিবাহিত ছেলেকে ভালোবাসবো। তাছাড়া বিভরও কোনো দিকে কম নয়। বিহান আর বিভর চেহারার মিল, গায়ের কালারের মিল, হাইটের মিল, আর বিভরের হাসিতে অন্য রকম কিছু আছে। তাছাড়া বিভর নিজেই তো বলেছে সে সিঙ্গেল। বিভর নিজে আমাকে বলেছে আমার মতো মেয়ে পেলে সে বিয়ে করবে, তার সিঙ্গেল জীবন ভালো লাগে না। বিভোর ভাই মাথায় হাত চাপড়াতে চাপড়াতে বললেন, তাই বলে আপনি ওসব সত্যি ভাববেন? ওগুলো আমি একজনকে জেলাস ফিল করানোর জন্য বলেছিলাম। জেলাস তো হলোই না, উল্টো আরো ভুল বুঝে গেল। বিহান ভাই আমার কানে কানে ফিসফিস করে বললেন, অযথা আমাকে সন্দেহ করে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্যারা দেওয়ার মজা বোঝাবো। আমিও আস্তে আস্তে বললাম, আমি কিভাবে জানবো যে উনি আপনাকে দেয়নি চিঠি? আপনার নামে লেটার দেখে 90 ডিগ্রি কোণে চলছিলাম আমি। রিয়া একইভাবে তাকিয়ে আছে বিভোর ভাইয়ের দিকে। সাঞ্চি বিভোর ভাইকে বলল, বিভর, ওরা যাক, তাহলে আমরা নিজেদের মতো করে সময় পার করি, সেটাই ভালো হবে। তুমি হয়তো এদের মাঝে লজ্জা পেয়ে ভুলভাল বলছো। বিভোর ভাই বললেন, মাপ চাই খালা। কি সমস্যা বিভর? তুমি না বলেছিলে কেউ তোমাকে পাত্তা দেয় না কখনো? কেউ তার প্রেমের আঙিনায় ডাকলে তুমি তাকে ফেরাবে না? ওইটা আমার কথা না, চিত্রনায়ক বাপ্পারাজের নিউ মুভি স্ক্রিপ্ট। আমি ওটা মুখস্থ করছিলাম। কেন? কেন কেন? ও হ্যাঁ, বাপ্পারাজ আমার ফেভারিট হিরো, তাই। বিভোর ভাই রিয়ার দিকে তাকিয়ে দুই কান ধরে বললেন, সরি রিয়া, তুমি যেমন ভাবছো তেমন না। বিলিভ মি রিয়া। আমি আর বিহান ভাই হাসছি। আমাকে জোরে হাসতে দেখে মেয়েটি বলল, সবই ঠিক আছে দিয়া, তুমি আমাকে অযথা বকাঝকা দিলে কেন? ঠিক বুঝলাম না। বিভোরকে চিঠি দিয়েছি, নট বিহান। আর তোমার রিয়েকশন দেখে বুঝতে বাকি নেই বিহানের সাথে কুচকুচ হতা হে তোমার। বিহান ভাই ব্যাপারটা সামলাতে বললেন, আপু, ওর মাথায় গ্যাস্ট্রিক আছে, ভীষণ গ্যাস্ট্রিক। ভুলভাল বলে যখন মাথার সমস্যা বেড়ে যায়। মেয়েটি আশ্চর্যজনকভাবে বলে উঠল, কি? আমি এতক্ষণ একটা পাগলের সাথে কথা বলছিলাম? ও মাই গড! আমি রেগে গিয়ে বললাম, এই আপনি ভদ্রভাবে কথা বলুন। কে পাগল? হ্যাঁ, আমি পাগল? আপনার 14 কুষ্টি পাগল। ছ্যাঁচড়া মেয়ে কোথাকার! বলা নেই কওয়া নেই আমারই মামাতো ভাইকে চিঠি দেওয়া। প্রেম তোর এই জীবনে হবে না, জিন্দেগিতে হবে না। দেখি কিভাবে প্রেম করিস। আমাকে পাগল বলে আমার ভাইয়ের সাথে প্রেম করবি? মেয়েটি বিহান ভাইকে ইশারা করলো। মানে বোঝালো, কাহিনী কি? বিহান ভাই বললেন, মাথায় সমস্যা বেড়েছে আপু, এক্ষুনি কামড় দিয়ে দিবে, প্লিজ যান আপু। মেয়েটি যত দ্রুত সম্ভব পালালো আর বলে গেল, বিভর, ফোনে কথা হবে। এই পাগলের জন্য আজ কিছুই হলো না। আমি অগ্নি চোখে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে ফুঁসছি। রাগে বেরিয়ে এলাম রাস্তায়। আমার পিছ পিছ ওরাও এলো। বিহান ভাই বললেন, সব দোষ এই বিভোরের। এই বিভোরের প্রেমের চক্করে আজ দিয়া রাগ করেছে আমার উপরে। রিয়া বলল, একদম ঠিক বলেছেন বিহান ভাই, সব এই বিভোরের বাচ্চার দোষ। পরশু রাতে আমাকে মেসেজ করেছে, রিয়া তোমাকে সত্যি খুব পছন্দ করি আমি ভেবেছি সত্যি বিভোর ভাই যে এত বড় ফ্ল্যাট বাস তা আগে জানতাম না। আমাকে মেসেজ করে আবার অন্যদিকে মেয়ে পটিয়ে বেড়ায়। বিভোর ভাই বললেন, রিয়া প্লিজ, যা ভাবছো তা নয়। যা ভাবছি তাই নয়, তাই না? বলেই বিভোর ভাইকে চড়ে ধাক্কা মেরে দিল। বিভোর ভাই গোবরের গাদায় পড়ে গেল। একটা গরুর খামারের পাশ দিয়ে হাঁটছিলাম আমরা। বিভোর ভাইয়ের পিঠের দিক খানিক গোবরে ডুবে গেল। কি বিশ্রী গন্ধ! ইয়াথু!
বিভোর ভাইয়ের হোয়াইট কালারের শার্ট এখন গোবর কালার। বিহান ভাই চটচট কয়েকটা পিক তুলে নিলেন। মনে হয় বিভোর ভাইয়ের জন্মদিনে এই পিকচার দিয়ে উইশ করবে। বিভোর ভাই লুঙ্গি পরে ঘুমোলে বিহান ভাই পিকচার ওঠাবেই, আর জন্মদিনে সেই সব ভয়ানক পিকচার দিয়ে উইশ করবেন। বিহান ভাইকে বললাম বিভোর ভাইকে টেনে উঠান। রিয়াকে বললাম এটা কি করলি বোন তুই? বিভোর ভাইকে এমন বিশ্রী কোপরে ফেলে দিলি? রিয়া এখনো চোটে আছে। রিয়া বলল এতেও আমার রাগ কমেনি। ওনার পুরাটা গবরে ডুবাতে পারলে খুশি হতাম। নেক্সট আমার সাথে ফ্ল্যাটিং করতে আসলে মানুষের মলমূত্রে ফেলে দিব ওনাকে। বিভোর ভাই কোনো মতে উঠে এসে বললেন সব দোষ বিহানের। ও জানে আমি নির্দোষ, তাও আমার রিয়া সোনাকে চেতিয়ে দিয়েছে। রিয়া হাগ মি প্লিজ বাবু। রিয়া রেগে তাকিয়ে বলল বাবু। না শিশু, শিশু রিয়া আই লাভ ইউ প্লিজ হাগ মি শিশু। শিশু মানে? বেবির আপডেট শিশু, সবাই বেবি ডাকে, আমি শিশু ডাকছি। আমি কি আপনার পেট থেকে ডাউনলোড হয়েছি যে আমি আপনার বাচ্চা হতে যাব? বেবি তো বাচ্চা কাচ্চাদের বলে। আমার পেট থেকে কেন হতে যাবে? তোমার পেট থেকে আমার বাচ্চা ডাউনলোড হবে। দিবার স্বপ্ন দেখেন। তুমি চাইলে এই দিনেই হবে। বিহান ভাই বললেন উঠলেন লুচ্চামি কম করে কর। রিয়াকে আমি তোর ফাঁদে পা দিতে দিব না। লুচ্চামি করে করলাম? তুই ইচ্ছা করে রিয়াকে চেতিয়ে দিচ্ছিস। একটু আগে লুচ্চামি ধরা পড়াতে গোবরে নিক্ষেপ করা হয়েছে তোকে। দেয়া, আমি কিন্তু রিয়ার প্রতি সিরিয়াস। বিহানকে চুপ করবে? বিভোর ভাইকে বললাম ওনাকে খাইয়ে দিন গোবর। বিহান ভাই ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বললেন কি সাহস ভাবা যায়? পাশের দোকান থেকে একটা ডেটল সাবান আর প্যাকেট শ্যাম্পু কিনে বাধা ঘাটে গেলাম। বিভোর ভাই সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করছেন। নড়াইলে নামকরা জায়গা এই বাধাঘাট, যেখানে চিত্রা নদীর পাড়ে সিনেমার কিছু অংশ শুটিং হয়েছিল। এই ঘাটটা নদীর পাড়ে বড় বড় পিলার দিয়ে বাঁধানো। উপর থেকে নদীর ভিতরে পর্যন্ত অনেকগুলো সিঁড়ি বিশিষ্ট, অনেক বড় আর সুন্দর করে করা এই সিঁড়িগুলা। উপরে আবার ছাদের ছাউনি দেওয়া। সকাল বিকেল অনেক মানুষ এখানে এসে বসে থাকে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে। এই নদীর ঘাটেই বিভোর ভাই গোসল করছেন। মনে মনে খুব রাগ হচ্ছে, আমাকে পাগল বানালো মানুষের মাঝে। একা একা রওনা দিলাম কাউকে কিছু না বলে। বিহান ভাইও আমার পিছনে পিছনে এলেন, পিছন থেকে ডাক দিলেন কি সমস্যা? চিঠিটা তো আমার না, তাহলে কথা বলা হচ্ছে না কেন? আবার কি করলাম? আমাকে পাগল বলেছেন? যখনই মেয়ে কেস থাকে তাদের সামনে আমাকে পাগল বলেন আপনি। মানুষের মাঝে আমাকে অপমান করে ছোট করেন। আমি আর কথাই বলবো না আপনার সাথে। খুব সরি পিচ্ছি, অ্যাকচুয়ালি মেয়েটাকে তাড়াতে পারছিলাম না। মেয়েটার যে ভাবছিল ও তো বিভোরের বাসায় চলে যাবে, তাই তোর ভয় দেখিয়ে বিদায় করলাম। আপনি আমাকে এখন অজুহাত দিচ্ছেন? আপনি আমাকে মেন্টালি ভাবেন। এর আগে অনেকবার বলেছেন আপনার সাথে কথা বলার এক বিন্দু ইচ্ছে নেই বলেই হাঁটা দিলাম। বিহান ভাইকে দেখলাম দোকানে গেলেন, পাউরুটি আর সস কিনলেন। ওনাকে তো পাউরুটি খেতে দেখা যায় না। আজও পাউরুটি আর সস খাবেন? আমার পিছনে হাঁটছেন আর বলছে মিসেস বিহান কথা বলবেন না, তাই তো? না, বললাম তো ইচ্ছে নেই। এটা আপনার ফেভারিট ড্রেস, তাই না মিসেস বিহান? ড্রেসটা নষ্ট করে দিলে ভালো লাগবে আপনার? কথা না বললে কিন্তু তাই করব। আমি জানি বলছেন, কিন্তু উনি এমন কিছুই করবেন না। পাত্তা না দিয়ে হেঁটে যাচ্ছি। আমি জাস্ট ভাবতে পারিনি উনি এমন করবেন। টমেটো সস জামার পিছনে লাগিয়ে দিলেন, তাও অনেকখানি জায়গা লাগিয়ে দিলেন। সাদা গ্রাউন্ডে যে অবস্থা করলেন আমি জাস্ট ভাবতে পারছি না। উনি তো এমন কাজ করেন না, মুখে বললেও এই ধরনের কাজ করেন না কখনো। আমি জাস্ট অবাক, রাগে দুঃখে কেঁদেই দিলাম, ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এখন মানুষের ভেতর দিয়ে কিভাবে যাব? এই গাউনটা অনেক প্রিয় আমার। জামা খুঁড়িয়ে দেখি পুরো জামায় সস লাগিয়ে দিয়েছেন। কেঁদে দিয়ে বললাম আপনি কোন ধরনের মানুষ একটু বলবেন? আমার লজ্জা থাকলে জীবনে আপনার সাথে কোথাও যাব না। আপনার সাথে যদি আর কথা বলি আমার নাম তিয়া নয়। উনি এক চোখ টিপ দিয়ে বললেন বাসায় গিয়েই তো ফোন দিবে, মেসেজ দিবে, সিন না করলে নাম্বারে ফোন দিবে, নাম চেঞ্জ করবা। ওকে, এবারের নামটা জরিনা ভানু দিও। কি বিরক্তিকর মানুষ ভাবা যায়। ভ্যাপসা গরমে ঘেমে মুখশ্রী লাল থেকে কালো রূপ ধারণ করেছে। বেশি ঘামলে মুখ তৈলাক্ত হয়ে কালো হয়ে যায়। এই সমস্যার কোনো সমাধানই পেলাম না আজও।
রাস্তা থেকে আইসক্রিম কিনে রিয়া আর আমি খেতে খেতে বাসায় আসলাম। বিকালে আবার কোচিংয়ে ক্লাস আছে। সারা রাস্তা প্রতিজ্ঞা করেছি আর জীবনে কথা বলবো না ওনার সাথে। রিয়া আমাকে বলছে, দিয়া, বিহান ভাইকে যে এত গালাগালি করে যাচ্ছিস, আমার তো মনে হচ্ছে বিহান ভাইয়ের এমন করার পেছনে কোনো কারণ আছে। উনি তোকে শাস্তি দেন, এটা সত্য, তবে রাস্তাঘাটে তো এমন করেন না কখনো। রিয়াকে একটা ধমক দিয়ে বললাম, বিহান ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি রিয়া, ওনার পক্ষে সবই সম্ভব। রিয়া ওর হাসি চেপে ধরে বলল, দিয়া, তোর সাহসও আছে বলতে হয়। বিহান ভাইয়ের সাথে প্রেম করিস, ভাবা যায়। কবে ব্রেকিং নিউজ শুনবো, প্রেমিকাকে আছাড় দিয়ে তার প্রেমিকাকে মেরে ফেলেছে। আমি মাপ চাই, ওনাকে আমার ভীষণ ভয় করে। সারা জীবন কুমারী থাকলেও বিহান ভাই অসম্ভব। উনি সামনে এলেই কি কথা বলবো খুঁজে পাই না। রিয়ার দিকে তাকিয়ে বললাম, কিসের প্রেম ফেম, আমি কোনো বিহান টিহানকে চিনি না। বাসায় ঢুকতেই আম্মুর বকা শুরু হলো। এই মেয়ে জীবনই বড় হবে না, এভাবেই টমেটো সস লাগাইলে কিভাবে? তোর কি কোনোদিন আক্কেল হবে না? সাদা ড্রেসের এই রং কি আর উঠবে? আম্মুকে তো আর বলতে পারলাম না তার গুণবান ভাতিজিয়ার কাজটা। বকাগুলো হজম করে নিলাম। ড্রেসটা খুলে ওয়াশরুমে গেলাম ধোয়ার জন্য। সসের দাগের মাঝে ভিন্ন একটা দাগ দেখে চমকে গেলাম আমি। গাঢ় লাল রক্তের দাগ। দাগটা ভালোভাবে খেয়াল করে দেখলাম সত্যিই রক্তের দাগ। তার মানে আমার পিরিয়ড হয়েছিল। জামার পিছনে দাগ লাগাতে উনি ইচ্ছে করে টমেটো সস লাগিয়ে দিয়েছিলেন। উফ, উনি আমার এই সময়তে জেনে গেলেন। বারবার এত লজ্জা পেতে হয় ওনার সামনে। ছি, কি ভাবলেন উনি আমাকে? ও মাই গড, এত বাজে সিচুয়েশনে পড়লাম। লজ্জায় কিভাবে ওনার সামনে যাব? শুধু শুধু বিহান ভাইকে ভুল বুঝলাম। উনি আমাকে মানুষের মাঝে লজ্জায় পড়তে দিবেন না বলেই এমন করেছেন। শুধু শুধু ভুল বুঝলাম। আর একবারও গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ফোন হাতে নিয়ে পাইচারি করছি ওনাকে একটা ফোন দিব ভেবে। উনি কি আমায় বকা দিবেন নাকি? নেট অন করে দেখি উনি অনলাইনেই আছেন। বিহান ভাইকে ভিডিও কল দিলাম। উনি রিসিভ করে বললেন,